প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ হতে শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু ভগ্নাংশ রিলেটেড গাণিতিক সমস্যা নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। প্রথম যে কোশ্চেন সেটা দেখা যাক। এখানে কি বলছে যে কোনো সম্পত্তির 3/1 কোনো সম্পত্তির 3/1 দাম হচ্ছে কত? 20,000 টাকা। তাহলে বলছে কি ওই সম্পত্তির দাম কত। আমি যদি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এটা কি, এটা হচ্ছে সম্পূর্ণ অংশ। আমরা কি ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ অংশটাকে কি দিয়ে প্রকাশ করি? 1 দিয়ে প্রকাশ করি, তাই না? 1 দিয়ে প্রকাশ করি সম্পূর্ণ অংশটাকে। বলছে কি সম্পূর্ণ অংশটাকে 3টে ভাগ করছে। 3টে ভাগ করার পর এই যে এটা বলছে 3/1 দাম হচ্ছে কত? 20,000 টাকা। ঠিক আছে, এখানে সম্পূর্ণ অংশটাকে 3টে ভাগ করা হয়েছে। এই 3টের যে কোনো একটি ভাগের দাম হচ্ছে 20,000 টাকা। বলছে এই সম্পূর্ণটার দাম কত, তাই না? আমরা তাহলে এখানে তো জেনারেলি আমরা দেখতে পাই কীভাবে, এটা যদি 20 হয় তাহলে এটা 20, 40 আর 20 কত? 60 হয়। কিন্তু আমরা অঙ্কের মাধ্যমে অঙ্ক করে দেখি, তাহলে কি কোনো সম্পত্তির 3/1 দাম যদি এত হয় তাহলে ওই সম্পত্তির দাম কত, তাই না? আমরা এখান থেকে সহজে ক্যালকুলেশন করে বের করতে পারি, অঙ্ক করেও করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা ধরি ওই সম্পত্তির দাম এক্স, ওই সম্পত্তির দাম ধরে নিলাম কত? এক্স। তাহলে এখানে বলছে কি প্রশ্ন মতে বলা আছে ওই সম্পত্তির কি, এই যে ওই টোটাল সম্পত্তির কত অংশ? এই টোটাল সম্পত্তির 3/1 অংশের দাম হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? x/3 = 20,000, তাই না? তাহলে আমরা কী করতে পারি? গুণ করতে পারি, তাই না? আর গুণ করতে পারি। অতএব এক্স গুণ করলে এক্স, আর এটা কী হবে? লবের সাথে গুণ হবে এই হরটা। তাহলে কি 3×60। তাহলে কি ওই সম্পত্তির দাম, তাহলে কি ওই সম্পত্তির দাম হচ্ছে কত? 60,000 টাকা, তাই না? 60,000 টাকা। এখানে উত্তর হলো 60,000। এখানে আরেকটি অঙ্ক দেখি, বলছে কি একজন ব্যক্তি মাসিক বেতনের এত অংশ, 15/1 অংশ যাতায়াত ভাতা পান। তার মানে কি তার যে মাসিক বেতনটা আছে, সেটা যদি আমরা কি করি, 15টা ভাগ করি। ঠিক আছে, এইগুলো যদি আমরা 15টা ভাগ করি, এই যে 15টা ভাগের একটা ভাগ, অর্থাৎ 15/1 অংশ কি যাতায়াত ভাতা পান। তার মাসিক বেতন কত? 900 টাকা হলে যাতায়াত ভাতা কত? অর্থাৎ তার মাসিক বেতন কি, এই যে সম্পূর্ণটাকে আমরা যদি ধরি কত টাকা, এখানে 9,000 টাকা। এই 9,000 টাকার কি 9,000 টাকা কি কতটা ভাগ করবো আমরা? 15টা ভাগ করব। তাহলে 15টা যদি ভাগ করি, তার একটা অংশ কি পায়? যাতায়াত ভাতা পায়। তাহলে ওই যাতায়াত ভাতা কত? তাহলে আমরা এটা কীভাবে লিখবো? এখানে প্রশ্ন তো বলে আছে 15/1 অংশ, অতএব তার যে মাসিক বেতন আমরা এখানে সোজা লিখতে পারি। অতএব কি যাতায়াত ভাতা হবে কত? এই যে তার টোটাল যে বেতনটা, টোটাল বেতনের কত অংশ? 15/1 অংশ। তার মানে কি এই টোটাল বেতনটাকে ইন্টু 1/15, এটাকে আমরা কী করবো? ভাগ করতে না কি 6×15=90, 0। তাহলে তার যাতায়াত ভাতা কত? এত, অর্থাৎ 9,000-এর 15/1 অংশ হচ্ছে কত? 600 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখানে আরেকটা অঙ্ক দেখি, বলছি কি কোনো ব্যক্তির সম্পত্তির 3/2 অংশ পুত্রকে আর 3/1 অংশ কন্যাকে দিলেন। ঠিক আছে, 3/2 অংশ কাকে দিলেন? পুত্রকে। আর 3/1 অংশ দিলেন কাকে? কন্যাকে। কন্যা কত টাকা কম পেল? 1500 টাকা কম পেল। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
এখানে আমরা একটা কাজ করব, এখানে আমরা ধরে নেব, ঠিক আছে? ধরি কি সম্পূর্ণ সম্পত্তি হচ্ছে কত, সম্পূর্ণ সম্পত্তি হচ্ছে এক্স। এখানে কি বলছে যে কোনো ব্যক্তি সম্পত্তির এত অংশ কাকে দিল, পুত্রকে। তাহলে পুত্রকে দেয় কত অংশ, এক্স এর কি, এক্স এর 2/3 অংশ, তাই না? এক্স এর 2/3 অংশ, তার মানে কি 2x/3। তাহলে ওই ব্যক্তি তার সম্পত্তির কন্যাকে কত দেয়, কন্যাকে দেয় কত হয়, এক্স এর কত অংশ, 1/3 অংশ, তার মানে কি x/3। এখন এখানে বলছে কি, এই যে পুত্রকে, হ্যাঁ এই যে পুত্রকে যে দিল, পুত্রকে যত টাকা দেয় কন্যাকে পুত্রের চেয়ে কত টাকা কম দেয়, এই যে 1500 টাকা কম দেয়। তাহলে কি আমরা এটা বলতে পারি প্রশ্ন মতে, অর্থাৎ পুত্রকে যত টাকা দিল, হ্যাঁ কন্যাকে যত টাকা দেয়, পুত্রকে যত টাকা দেয় কন্যাকে যত টাকা দেয়, এই পুত্র থেকে কন্যার টাকাটা যদি আমরা ডিফার করি তাহলে দেখা যায় কন্যা কত টাকা কম পায়, 1500 টাকা কম পায়। অতএব এই দুইটার ডিফারেন্স, পুত্রকে যে টাকা দেয় কন্যাকে যে টাকা দেয়, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, 1500 টাকা। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, কিন্তু আমরা এই যে সম্পত্তির টোটাল মানটা নির্ণয় করতে পারি। কী হবে, 3, এখানে কি, হ্যাঁ সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কি হর তো ঠিক থাকে, শুধুমাত্র লবগুলো বিয়োগ হয়। তাহলে কি এক্স, আর এখানে কি উপরে থাকলে 2x থেকে এক্স বাদ দিলে এক্স, আর এই 3 এদিকে গিয়ে কি গুণ হবে, গুণ হয়ে কত হয়, 3×45। তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত, 4500। যে এখানে উত্তর দেওয়া আছে, তাই না, 4500। কি বুঝতে কোনো সমস্যা নেই তো, তাই না? এখানে বলছে কোনো ব্যক্তির সম্পত্তির 3/2 অংশ পুত্রকে এবং 3/1 অংশকে কন্যাকে দিলেন, কন্যা 1500 টাকা কম পেল। তার মানে কি, আমরা সম্পূর্ণ সম্পত্তি যদি এক্স ধরি, তাহলে কি এক্সের, হ্যাঁ 3/2 অংশ দিল কাকে, পুত্রকে, আর কন্যাকে দিল কি, এই সম্পূর্ণ সম্পত্তির 3/1 অংশ দিল কন্যাকে। কিন্তু দেখা যায় পুত্র বেশি পেল, কন্যা কম পেল। তাহলে কত টাকা কম পেল, এই দুইটার ডিফারেন্সটা হবে, এখানে বলাই আছে যে কন্যা 1500 টাকা কম পেল। তাহলে কি, এই যে পুত্রের দেওয়া সম্পত্তি থেকে যে কন্যার সম্পত্তিটাকে বিয়োগ করি, তাহলে এই দুইটার ডিফারেন্স আমরা পাই কত, 1500, যেটা প্রশ্ন মতে এত টাকা কম পেয়েছে, তার মানে কি এই টাকা কম পেল। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা কি পাই, এক্স মানেই তো হচ্ছে কি, আমরা ধরে নিচ্ছি সম্পূর্ণ সম্পত্তির মূল্য, অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তির মূল্য হচ্ছে 4500। আমরা আরেকটি অঙ্ক দেখি, এখানে আরেকটি অঙ্ক, এটা হ্যাঁ কি বলছে যে এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করার পরে অবশিষ্টের 12/5 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত। যখন এই ধরনের কোশ্চেনগুলো থাকে যে মোট সম্পত্তি বের করতে বলছে, আমরা কি কাজ করব, এখানে তো কি মোট সম্পত্তির এত অংশ, তাই না? তাহলে আমরা কি করব, মোট সম্পত্তিটাকে আগে ধরে নেব, মোট সম্পত্তি হচ্ছে কত, এক্স। কি বলছে এখন প্রশ্নে যাই, এক ব্যক্তি তার মোট সম্পত্তির এত অংশ ব্যয় করে, কত অংশ ব্যয় করে, এত অংশ, তাই না? কি এই ব্যক্তিটি কি মোট সম্পত্তির কত অংশ, এক্স এর 7/3 অংশ, অর্থাৎ কি 3x/7 কি করে এত অংশ ব্যয় করে, তাই না? তাহলে আচ্ছা, মোট সম্পত্তি থেকে অর্থাৎ কি এই টোটাল সম্পত্তি থেকে, টোটালটা ধরলাম এক্স থেকে যদি কি একটা অংশ, সাপোজ ধরলাম এটা কি 3x/7, এটা কি করলো, ব্যয় করলো, তাহলে অবশিষ্ট কোনটা থাকবে, এটা থাকবে না, এই যে এটা। তাহলে এটা কীভাবে নির্ণয় করবো,
অতএব অবশিষ্ট, তাহলে কি এনে কি বলছে অবশিষ্ট সম্পত্তি, তাহলে অবশিষ্ট সম্পত্তি কি এই টোটালটা থেকে যেটা ব্যয় করছে এটা আমরা কি করব বিয়োগ করব। তাহলে এখান থেকে কী বোঝায় সাথে হ্যাঁ কী হবে ওয়ান, ওয়ান যদি থেকে দুইটার কি সাধারণ হর হচ্ছে 7, আমরা কি 7x মাইনাস 3x আমরা যেভাবে ভগ্নাংশের বিয়োগ করে থাকি ঠিক এভাবে। তাহলে কি 4x বাই 7 থেকে 3 বাদ দিলে কত পাই 4x বাই 7। তাহলে অবশিষ্ট থাকলো কত, হ্যাঁ এই যে এটা টোটাল সম্পত্তির এত অংশ বের করার পর অবশিষ্ট থাকলো কত 4x বাই 7। এখন এখানে বলছে কি এই যে মোট সম্পত্তি এত অংশ বের করার পরে অবশিষ্টের এত অংশ বের করে, তার মানে কি এই যে অবশিষ্ট থাকলো তাই না, অবশিষ্টের কত অংশ বের করে এত অংশ বের করে। তাহলে কি এই অংশটা বের করি, তাহলে কি তাহলে এখন আমরা বলবো কি ওই ব্যক্তিটি, হ্যাঁ তাহলে আমরা কি ওই ব্যক্তিটি অবশিষ্ট, তাই না, অবশিষ্ট সম্পত্তি হতে ব্যয় করে কি ওই যে দ্বিতীয় শর্ত মতে, তাই না, দ্বিতীয় শর্ত মতে ওই ব্যক্তি অবশিষ্ট সম্পত্তি হতে ব্যয় করে কত অংশ, অবশিষ্ট সম্পত্তি আমরা পেয়েছি কত এত, তাই না 4x বাই 7। এই অবশিষ্ট সম্পত্তির কত অংশ 12-র 5 অংশ বের করে, তাই না। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি 4 3 4 12, তারপরে এটাকে 5x 3 7 21 অবশিষ্ট বের করে কত অংশ এত অংশ। তাহলে এটা থাকলো কি অবশিষ্ট তাহলে এত অংশ, ঠিক আছে এগুলো কিন্তু অংশ, তাই না, এত যে অবশিষ্ট সম্পত্তি এত অংশ লিখতে পারি, ঠিক আছে এত অংশ। হ্যাঁ তাহলে এখানে একটা কথা বলি কি পুরো সম্পত্তি থেকে তো সে এটা বের করার পর ব্যবহার করার পর এই অংশটা থাকলো, তাই না। এখন আবার এই যে বাকি যে অংশটা অব্যবহৃত রয়েছে এইটা থেকে আবার সে এই অংশটা, তার মানে কি এটা থেকে সাপোজ এই যে এটা একটা অংশ, এটা অংশ কি 5/5x বাই 21 এই অংশটাও বের করলো ব্যবহার করলো। তাহলে অবশিষ্ট আর কতটুকু বাকি থাকলো, তাহলে কি আমরা লিখতে পারবো না, কীভাবে লিখি যে অবশিষ্ট থাকলো তাহলে কি অবশিষ্ট থাকলো কত অংশ, অবশিষ্ট থাকলো এই যে কি এই অবশিষ্টের থেকে অবশিষ্টে যে অংশ ছিল অর্থাৎ প্রথমে ব্যবহার করার পরে যে অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট থেকে তো দ্বিতীয়বারে ব্যবহার করছে, তাই না। তাহলে এই যে যেটা প্রথমবার ব্যবহার করার পরে যেটা ছিল সেটা থেকে হ্যাঁ দ্বিতীয়বারে যেটা ব্যবহার করলো সেই অংশটা কি দিতে হবে বাদ দিতে হবে। তাহলে কি এই দুটোকে লসাগু করলে কি পাই আমরা 21, তাই না, হরগুলো লসাগু করলে 21 পাই। এটা কি 7কে 7 দিয়ে 21কে ভাগ করলে 3 পাই, আর 3 এটা কি লবের সাথে গুণ হবে 3 4 12x 5x, অতএব কি 5 12 7 7x। যাদের ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ করতে সমস্যা হয় বা যাদের সমস্যা আছে তারা আমার পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আমরা কি অবশিষ্ট থাকলো কত এত অংশ, এটা দুইবার ব্যবহার করার পর এই অংশটা থাকলো। এখন এখানে কোশ্চেনে বলা আছে কি হ্যাঁ যে প্রথমে তো একবার ব্যবহার করলো তার মোট সম্পত্তির এত অংশ, হ্যাঁ করার পরে আবার অবশিষ্টের এত অংশ বিয়ে করে দেখলেন যে তার নিকট কত টাকা রয়েছে 1000 টাকা। তাহলে কি আমরা এটা বলতে পারি না, তাহলে প্রশ্ন মতে হ্যাঁ আমরা তো এটা দেখলাম, তাই না, দুইবার ব্যবহার করার পর এটা থাকলো আর এই সম্পত্তির এত অংশ থাকলো, তাই না, আর এটার মূল্য কত এখানে কিন্তু দেওয়া আছে প্রশ্নে, হ্যাঁ এটার যে মূল্যটা এর মূল্যটা কত দেওয়া আছে, এর মূল্যটা দেওয়া রয়েছে 1000 টাকা, ঠিক আছে। এই যে এত অংশ বিয়ে করার পর দেখলাম তার নিকট 1000 টাকা রয়েছে, তার মানে প্রসঙ্গতে আমরা বলতে পারি কি বলতে পারি 7x বাই 21 ইকুয়াল টু 1000 টাকা, তাই না। আচ্ছা এটা তো আমরা কাটতে পারি, তাই না, কি 7 থেকে 7 3 7 21 অতএব কি x বাই 3 সমান কত 1000, অতএব x সমান কত লিখতে পারি আমরা 3000। এটা হলো কি উত্তর। তাহলে কি এই যে সম্পূর্ণ
অতএব মোট সম্পত্তির মূল্য হচ্ছে কত টাকা? 3,000 টাকা। এখানে উত্তর দেওয়া আছে। কি আপনারা বুঝতে পারছেন তো অঙ্কটা, তাই না? মোট সম্পত্তি থেকে আমরা প্রথমে বের করলাম কি, প্রথমে যে ব্যবহার করলো তার কি, প্রথমে ব্যবহার করছে 7/3 অংশ। অতএব কি মোট সম্পত্তি থেকে 7/3 অংশ বাদ দিলে কি অব্যবহৃত অংশটা থাকলো। অব্যবহৃত অংশকে থেকে আবার সে কি করছে, 12/5 অংশ ব্যবহার করছে। অতএব কি অবশিষ্ট যে সম্পত্তি পাইলাম সেটা থেকে সে কি করলো, এই যে 12/5 অংশ মানে কি এই অংশটা ব্যবহার করলো। তাহলে কি তার দ্বিতীয় ক্ষেত্রে কি অবশিষ্ট থাকলো কি এই টাকাটা। অতএব কি দুইবার ব্যবহার করার পরে প্রশ্নে বলা আছে তিনি দেখলেন তার কাছে 1,000 টাকা রয়েছে। অতএব কি আমরাও ক্যালকুলেশন করে দেখছি দুইবার ব্যবহার করে তার কত অংশ থাকলো, সম্পত্তির এই অংশটা থাকলো। তাহলে এই অংশটা কি, প্রশ্ন মতো এই অংশটা হচ্ছে কি ওই 1,000 টাকার সমান। টোটাল টাকা হচ্ছে 3,000 টাকা। এটা হলো উত্তর। আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে বলছে কি একজন চাকরিজীবীর, বলছে কি একজন চাকরিজীবীর 10-এর 1 অংশ কাপড় ক্রয়ে, 3-এর 1 অংশ খাদ্য ক্রয়ে, 5-এর 1 অংশ ভাড়ায় ব্যয় হয়। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? আচ্ছা, আমরা যদি এটাকে যদি সম্পূর্ণভাবে দেখি, তাই না, এটা যদি সম্পূর্ণ হয় তার কি বলছে 1-এর 10-এর 1 অংশ, সাপোজ এটা ধরলাম কি 10-এর 1 অংশ, এটা কিসে ব্যবহার হলো? কাপড় ক্রয়ে, ঠিক আছে। আবার কি বলছে 3-এর 1 অংশ, ধরলাম এটা কি 3-এর 1 অংশ, এটা কীভাবে ব্যবহার হয়েছে? খাদ্য ক্রয়ে। আবার কি বলছে 5-এর 1 অংশ, ধরলাম এটা কি 5-এর 1 অংশ কীভাবে ব্যবহার হয়েছে? ভাড়ায়। তাহলে তার এই যে অবশিষ্ট, তাহলে তার আয়ের শতকরা কত ভাগ থাকলো? তার বলছে তার আয়ের, তাহলে এখান থেকে কি বোঝা যায় এটা অবশিষ্ট থাকে, তাই না? শতকরাই নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা কিন্তু জানি এই যে ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণটাকে ধরা হয় কত? 1। হ্যাঁ, সম্পূর্ণটাকে ধরা হয় 1, ঠিক আছে। তাহলে আমরা কাজ করব, ব্যবহার করছে কত? এই অংশটা ভাড়ায়, এই অংশটা খাদ্যে, এই অংশটা কাপড়ে ব্যবহার করছে। তাহলে কি বলছে অবশিষ্ট কত রয়েছে? তাহলে অবশিষ্ট কত রয়েছে, তাহলে আমরা কী করব, এই 1 থেকে কি ব্যবহৃত অংশগুলো কী করতে পারি? বিয়োগ করতে পারি, তাই না? কী করি, এই যে 1 থেকে অর্থাৎ সম্পূর্ণটা থেকে যতটুকু তার আয় ব্যবহার করছে সেটাকে কী করব? মাইনাস করব। মাইনাস করলে কি পাওয়া যায়? অবশিষ্ট অংশটা পাওয়া যায়, তাই না? তাহলে আমরা এটাকে মাইনাস করি। তাহলে 1 মাইনাস, হ্যাঁ, আমরা কি করি এটা ব্র্যাকেটে লিখি, অর্থাৎ এটা ব্যবহৃত, টোটালটা থেকে ব্যবহৃত অংশটাকে বাদ দিলে আমরা পাই অব্যবহৃত অংশ, তাই না? অর্থাৎ যেটা অবশিষ্ট রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি এই হরগুলোর সাধারণ কি এটার লসগু করে 3, 5, 10, তাই না? তাহলে এখান থেকে পাই কত? 5, 3, 1, 10, 3 দুগুণে 6, 5, 6, 30। তার মানে কি সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই গুণনীয়কগুলো যদি নিই তাহলে লসগু পাই কত? 3, 5, 15, 15 দুগুণে 30। তার মানে আমরা এখানে 30 নিলাম। তাহলে কি এখান থেকে পাই কি, এটাকে ভাগ করলে 10 দিয়ে 3, 3 একে 3, 10, 30কে 3 দিয়ে ভাগ করলে 10, 10কে লব দিয়ে গুণ 10, 5, 6, 30, 6কে লব দিয়ে গুণ কত? 6। তার মানে কি এখান থেকে পাই আমরা 1 মাইনাস 10, 13, 19, তাই না? 19 ডিভাইডেড 30। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পাই 30, হ্যাঁ, কত? 30 একে 30 মাইনাস 19, তার মানে 9 আছে 10 না করলে 1, হাতে গেলে 1, 2 আছে 11, 30। এটা কি বলছে? এই যে অংশটা বের করলাম অবশিষ্ট অংশটা, এটাকে শতকরায় নির্ণয় করতে বলছে। শতকরায় নির্ণয় করতে গেলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, আর এখানে পার্সেন্টেজ লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন তো, তাহলে এখানে এটা কি গুণ, আমরা জানি কি যে ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা গুণ করলে এটা কি লবের সাথে গুণ হয়, তাই না? 11, আর এখানে কি 2টা শূন্য, তাই না? হচ্ছে 30, 0 0 কেটে গেল। তার মানে কি 110 ডিভাইডেড 3, 110। এখন আমরা ভাগ করি, 3 3 কত? 9, তাই না? 9 আছে 11 না 2 0, মানে কি 3 6 18, 2 0। তার মানে কি এটা কীভাবে লেখা যায়?
এভাবে লেখা যায় কি 36, তাহলে আমরা এটাকে কি বলতে না, এখানে তো শূন্য হবে না, তাহলে এটাকে লিখতে পারি আমরা 36 2/3, অর্থাৎ কি একটা মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি। এত পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ নিলাম শতকরা যেত, তাহলে এটা হলো কি অ্যান্সার। আমার যদি কোনো ম্যাথমেটিক্সের সলিউশন বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা পূর্বের ক্লাসগুলো দেখবেন, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যদি ক্লাস নিয়ে কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শ অবশ্যই আমি স্বাগত জানাই, এবং কি কোনো সমস্যা বা কোনো কিছু নিয়ে যদি আপনারা আমার কাছে জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের পাশে আছি, আশা করি আপনারাও আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।